সুপ্রিম কোর্টের রায় আসার পর সারা ভারতবর্ষের সকলেই লিটল বিট কনফিউজড যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে একজন গৃহবধূ আমার অন্নপূর্ণা ভান্ডারের এই মাসের টাকা ঢোকেনি, তাই আমি পৌরসভায় ফোন করেছিলাম। সেখান থেকে বলেছিল যে অনলাইন যারা যারা এই যে অন্যের অন্নপূর্ণার ভান্ডারের ফর্ম ফিল আপ করে দিছিলে আর বাই চান্স তাদের টাকা ঢোকে নাই, তাহলে আমি আপনাদের কাছে দেখাবো অন্নপূর্ণাকে কেন্দ্র করে হাইকোর্ট থেকে রায়, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এই দিকে ফেসে গেলেন শুভেন্দু অধিকারী। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সুপ্রিম কোর্টের রায় আসার পর সারা ভারতবর্ষের সকলেই লিটল বিট কনফিউজড যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে একজন গৃহবধূ বা হোম মেকারের সারা মাসের যে তার পরিবারে তার বাড়িতে খাটনি তার ভ্যালু হওয়া উচিত এবং সেটা মান্থলি 30,000 টাকা। এবার এই যে সুপ্রিম কোর্টের রায়, এর ফলে কিছু ক্ষেত্রে কিছু নির্দিষ্ট জায়গায় মান্থলি 30,000 টাকা প্যারামিটারের উপর বেস করে অবশ্যই সিদ্ধান্ত হবে এবং যখন ক্ষতিপূরণ বা অন্য কিছু দেওয়ার ব্যাপার আসবে সেগুলো দেওয়া হবে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? মান্থলি 30,000 টাকা কি ভারত সরকার প্রত্যেক গৃহবধূকে দেবে, নাকি প্রত্যেক গৃহ বা পরিবার থেকে একটা ইনকাম থেকে 30,000 টাকা আলাদা করে গৃহবধূকে দিতে হবে? নিয়মটা কি? দেখুন, এই নিয়মে পৌঁছাতে গেলে আগে আমাদের একবার ইতিহাসটা বুঝে নিতে হবে যে সুপ্রিম কোর্ট কেন এটা বলল। 2001 সাল, আজ থেকে 25 বছর আগের ঘটনা। 2001 সালে পাঞ্জাবে রোড অ্যাক্সিডেন্টে একজন গৃহবধূ মারা যান। তার স্বামী এবং তার সন্তানেরা তখন কেস ফাইল করে যে আমাদের পরিবারের ক্ষতিপূরণ দরকার। মোটর ট্রাইব্যুনাল 2,42,000 টাকা ক্ষতিপূরণ নিজেদের মতো করে ক্যালকুলেট করে এবং এই ক্ষতিপূরণটা দিতে চায়। কিন্তু ওই পরিবার তখন কোর্টে যায় যে আমরা ট্রাইব্যুনালের যে ক্ষতিপূরণের অঙ্ক সেটাকে পর্যাপ্ত মনে করছি না। অবাক করে দেওয়া কাণ্ড, ট্রাইব্যুনাল প্রায় 3 গুণ 6 লাখ সামথিং ক্ষতিপূরণ বরাদ্দ করে। সরি, ট্রাইব্যুনাল নয়, কোর্ট। এবং এই পরিবার এই কেসটাকে নিয়ে যখন সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট কত টাকা ক্ষতিপূরণ বরাদ্দ করে জানেন? 62 লক্ষ টাকা। এখানেই সুপ্রিম কোর্ট এই কেসটাকে যখন হ্যান্ডেল করছিল তখন একটা পর্যবেক্ষণ করে যে আমাদের দেশে একটা বেসিক আইনেই গলত রয়েছে। অ্যাকচুয়ালি গলত বলবো না, আমরা কেউ কোনোদিন ভেবে দেখেইনি এর আগে যে একজন গৃহবধূ তার যদি কোনোভাবে মৃত্যু হয়, কোনো দুর্ঘটনা ঘটে, ভগবান না করুক না ঘটুক কোনো বাড়িতে, তাও বাই চান্স, তখন তার ক্ষতিপূরণের অ্যামাউন্টটা কি করে ঠিক করা হবে? এবার 1988 সালের যেটা মোটর ভেহিকেল আইন, অনেক পুরনো আইন, তারা তো সেই আইন অনুযায়ী ওই 2,42,000 টাকা ক্ষতিপূরণ সেট করেছিল। তখন দেখুন, আমাদের দেশে না একটা প্যারামিটার আছে এই ধরনের অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যখন ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। প্যারামিটারটা কি? প্যারামিটারটা হচ্ছে কোনো একজন মানুষ যিনি সেই সময় অ্যাক্সিডেন্টে মারা গেলেন বা হয়তো এমন ভাবে আহত হলেন, পঙ্গু হয়ে গেলেন, যার কাজ করার ক্ষমতা রইল না, তার সেই সময়কার উপার্জন কত ইনটু তিনি, মানে তার বয়স কত আর কতদিন মোটামুটি সেই উপার্জনটাকে চালিয়ে নিয়ে যেতে পারতেন তার পরিবারকে সাপোর্ট করার জন্য, এবং ইনটু তার এই যে উপার্জন সেটা উইথ টাইম কতটা বাড়তে পারত। এবার আপনি দুটো কেস ধরুন, কেস এ আর কেস বি। কেস এর ক্ষেত্রে একজন মহিলা যার হয়তো 35 বছর বয়স, কিন্তু তিনি একজন চাকরিরতা মহিলা, তিনি মাস গেলে হয়তো 40,000 টাকা মাইনে পান। তাহলে এই ফর্মুলা সাজানোর সময় তার মাইনে 40,000 ধরা হবে, ইনটু তার বয়স 35, তাহলে হয়তো ধরা হবে সে 60 বছর অবধি কাজ করতে পারতো, মানে আরো 25 বছর সে উপার্জন করে তার ফ্যামিলির বাকি মানুষদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দিতে পারতো, ইনটু তার মোটামুটি কিরকম ইনক্রিমেন্ট হয়ে তার উপার্জন কতটা বাড়তে পারতো।
এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাওয়া সম্ভব, ফর্মুলাটা ঠিকঠাক ভাবে বসবে অঙ্কতে। কিন্তু যখন কেস বিতে এই 35 বছরই বয়স একজন গৃহবধূ, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনি হয়তো আর আমাদের মধ্যে নেই, যখন তার পরিবার ক্ষতিপূরণের জন্য যাচ্ছে, তার 35 বছর বয়স, হয়তো মনে করা হচ্ছে 60 বছর অবধি তিনি অ্যাক্টিভলি কাজকর্ম করতে পারতেন, কিন্তু তার যে আর্নিং, তার যে হোম মেকার হিসেবে অবদান, সেটার ভ্যালুয়েশন কত? ইমোশনের দিক থেকে তো আমরা অনেক কিছু বলি যে সত্যি তিনি কত বড় অবদান রাখছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভ্যালু কত? যদি ভ্যালুটাই না পাওয়া যায় তাহলে ক্ষতিপূরণের অ্যামাউন্টটা ক্যালকুলেট করা হবে কিভাবে? এতদিন কি করে করা হতো? এতদিন অ্যাকচুয়ালি বিভিন্ন কোর্ট বিভিন্ন কেস টু কেস বিভিন্ন রকম রায় দিয়েছে। কখনো আমরা দেখেছি 3000 টাকা মান্থলি তার কাজের যে ভ্যালু সেটাকে ধরা হয়েছে, কোথাও 7,500 টাকা ধরা হয়েছে, কোথাও 6,000 টাকা ধরা হয়েছে, কিন্তু এর কোনো স্ট্যান্ডার্ড রুল ছিল না। এবার সুপ্রিম কোর্ট যখন এই 2001-এর পাঞ্জাবের কেসটা নিয়ে একের পর এক রায় চলছে, শুনানি চলছে, ডিসিশন মেকিং চলছে, তখন সুপ্রিম কোর্ট গোটা দেশের জন্য ফিউচারের এই সমস্ত প্রবলেম সলভ করার জন্য একটা রায় দেয় যে আমাদের মতে 30,000 টাকা মান্থলি একজন হোম মেকারের তার যে কাজ, সেই কাজের ভ্যালুয়েশন হওয়া উচিত। সুপ্রিম কোর্টের এখানে 3টে মেন অবজারভেশন রয়েছে, যেটা হচ্ছে একজন হোম মেকার তিনি মূলত একটা বাড়ির, একটা ফ্যামিলির ম্যানেজমেন্ট এবং সিইও হিসেবে কাজ করে। তার জন্যই বাচ্চাদের স্কুলের শিডিউল ঠিক থাকে, তার জন্যই বাড়ির সমস্ত মেম্বার, বিশেষ করে সিনিয়র সিটিজেনদের মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট ঠিক থাকে, বাড়ির কোথায় কি থাকবে, লজিস্টিক চেন, কোন ইনভিটেশনে কি গিফট দেওয়া হবে, কোন জিনিসটা ফুরিয়ে গেছে যেটা নিয়ে আসতে হবে, আজকে কি রান্না হবে মেনুতে, ওই লোকটা এটা খায় না তার জন্য কি করা হবে, এই প্রত্যেকটা জিনিস তার মাথাতে অল টাইম চলে। দেখুন, একটা বাচ্চার জন্য তার মা যখন রান্না করছে সেটা কিন্তু আনপেড, এবং দেশের জিডিপির মধ্যেও এই কাজটার কোনো ক্যালকুলেশন হচ্ছে না। কিন্তু এই বাচ্চাটির জন্যই যদি সেই বাড়িতে একজন পেড কুক থাকে যিনি রান্না করেন, সে যদি রান্না করত তাহলে সে একটা মাইনে পেত এবং দেশের জিডিপিতে এই টাকাটা অ্যাড হতো। 2009 সালের টাইম ইউজ নিয়ে একটা সার্ভে হয়েছিল, সেই সার্ভে অনুযায়ী দেখা যাচ্ছে যে ভারতবর্ষে এই যে ডোমেস্টিক ওয়ার্ক, হোম মেকার, গৃহবধূ, তাদের যে সারা দিনের কাজ মোটামুটি মনে করা হচ্ছে দিনে 7 ঘন্টা তারা ফ্যামিলিতে এফোর্ট দেন, সেক্ষেত্রে পুরুষরা দেন দিনে মাত্র 3 ঘন্টা। অবশ্যই সব ফ্যামিলিতে এই সংখ্যাটা সমান নয়, মিলবে না, কোনো ফ্যামিলিতে উল্টোটাও হতে পারে, কিন্তু আমরা গোটা ভারতবর্ষের সমাজের চিত্র আলোচনা করছি। এবং যদি প্রত্যেক পরিবারের হোম মেকারদের যে কাজ সেটাকে ভ্যালুয়েশন করা যেত, তাহলে দেশের জিডিপিতে 15 থেকে 17% অবদান থাকতো কেবলমাত্র এই সেক্টর থেকে, যেটা কোনো ক্যালকুলেশনে আসে না, ডকুমেন্টেড হয় না, জিডিপিতে কাউন্ট হয় না। এবার সুপ্রিম কোর্ট এটাও বলছে যে সেকেন্ড, একটা ফ্যামিলির ম্যানেজমেন্ট এবং সিইও ছাড়াও তার সেকেন্ড যেটা বড় রোল থাকে সেটা হচ্ছে ফার্স্ট টিচার। আমরা বেশিরভাগই যে ভারতীয় গ্রামীণ সমাজ ব্যবস্থায় বড় হয়েছি, তাতে করে কিন্তু আমাদের মায়েরাই আমাদের প্রথম টিচার ছিলেন। ভাষা শেখানো, বেসিক পড়াশোনা শেখানো, ডিসিপ্লিন শেখানো, হ্যাবিট শেখানো, সংস্কার শেখানো, বিহেভিয়ার প্যাটার্ন শেখানো, এই সব কিছু কিন্তু যিনি বাড়িতে গৃহবধূ হিসেবে গোটা পরিবারটা ম্যানেজ করছেন তার থেকেই বাচ্চারা শেখে। এবং এই যে বাচ্চাদের শেখা, বাচ্চাদের এই শেখাগুলোই কিন্তু ভবিষ্যতের ভারতবর্ষের হিউম্যান রিসোর্স তৈরি করছে। নাম্বার 3 যে জায়গাটাকে পয়েন্ট আউট করা হয়েছে সেইটা হচ্ছে পরিবারের যিনি আর্নিং স্পাউস, তার কেরিয়ারের সাপোর্ট সিস্টেম যিনি বাড়িতে রয়েছেন ডোমেস্টিক কাজ সামলানোর জন্য। বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের আর্নিং মেম্বার একজন পুরুষ হন। বেশিরভাগ ক্ষেত্রে সে যে অফিসে এক্সট্রা টাইম করছে, বাড়িতে তার কাজের দায়িত্ব বাজার দোকান থেকে শুরু করে রান্না পর্যন্ত
তার ওয়াইফ সামলান। বেশিরভাগ ক্ষেত্রে সেই পুরুষটি, তিনি অফিস যাচ্ছেন, তিনি যাতে ঠিকমতো টিফিনটা পান, তার জামা কাপড় গুছানো থেকে শুরু করে সব কিছু হাতে হাতে ভারতীয় সমাজ ব্যবস্থায় তার স্ত্রী বা যখন তার বিয়ে হয়নি তার মা তাকে গুছিয়ে দিচ্ছে। কার্যত বাড়ি থেকে সে যদি ওই সাপোর্টটা না পেত, সে কিন্তু অফিসে অতটা ডেডিকেশন দিতে পারতো না, অতটা এক্সট্রা টাইম দিতে পারতো না। কাজেই এই আর্নিং স্পাউসের কেরিয়ার বেটারমেন্টও কিন্তু হচ্ছে কার্যত বাড়িতে একজন বসে আছেন বলে, তিনি বাড়িতে সবটা ঠিকভাবে ম্যানেজ করছেন বলে। উল্টোটাও হতে পারে। আধুনিক সমাজ ব্যবস্থায়, নতুন ভারতে বহু ক্ষেত্রেই সেটা হচ্ছে যে হয়তো পরিবারের যিনি মহিলা, তিনিই চাকরি করেন, তিনিই ব্যবসা করেন, তিনি বাড়িতে না থেকে বাইরে বেশিরভাগ কাজটা সামলান, কিন্তু তারও সাপোর্ট সিস্টেম হিসেবে বাড়িতে হয়তো তার স্বামী রয়েছেন, যিনি মূলত সংসারটাকে সামলে রেখেছেন। সুপ্রিম কোর্ট এই তিনটে জায়গা পর্যবেক্ষণ করে এই রায় দিয়েছে। আচ্ছা, এখানে যেটা মিসকনসেপশন আসছে, কেউ ভাববেন না যে 30,000 টাকাই বলা হয়েছে যে ভ্যালুয়েশন, এর ওপরে নয়, বলা হয়েছে অন্তত 30,000 টাকা। তার মানে এবার থেকে এই ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল কেস হলে যদি তিনি গৃহবধূ হন, তাহলে ওই ফর্মুলায় স্যালারির ওখানে অন্তত 30,000 টাকা মান্থলি বসবে। সেটা কেস টু কেস, বেশি হতে পারে, কম হবে না। সেকেন্ড, যদি কোনো মহিলা, তিনি হয়তো ওয়ার্কিংও এবং তিনি তার সংসারও সামলাচ্ছেন, চাকরিও করছেন, সংসারও সামলাচ্ছেন, এক্ষেত্রে এই যে 30,000 টাকা, এটা তার স্যালারির সঙ্গে অ্যাড অন হবে। অর্থাৎ তিনি হয়তো মাইনে পান 40,000 টাকা এবং তিনি বাড়িটাও একা হাতে পুরোটা সামলান। তাই 40,000 এবং 30,000 তার অবর্তমানে মান্থলি 70,000 টাকার হিসেব ধরা হবে তার পরিবারের ফাইন্যান্সিয়াল লস হিসেবে। হ্যাঁ, কোনো ক্ষতিপূরণ দিয়ে একজন মানুষ যিনি চলে গেলেন, তার ক্ষতি কোনোভাবেই পূরণ করা যায় না। কিন্তু কোর্ট যেটা চেষ্টা করছে, যে তিনি যে আর্নিংটা করছিলেন বা তিনি যে এফোর্টটা দিচ্ছিলেন সংসার ম্যানেজমেন্টে, তার জন্য তো একটা, তার অবর্তমানে তার পরিবারকে অনেকটা খরচ করতে হবে, কিংবা তার আর্নিংটা বন্ধ হয়ে গেলে, তার আর্নিংই হয়তো তার ছেলে মেয়েদের পড়াশোনা চলছিল, তার মা বাবা বা শ্বশুর শাশুড়ির হয়তো ট্রিটমেন্ট চলছিল, সেটা তো বন্ধ হয়ে যাবে। সেইখানে যদি কিছু ফাইন্যান্সিয়াল যে ক্ষতিপূরণটা এলো, সেটা দিয়ে যাতে পরিবারটাকে খানিক হেল্প করা যায়, মানুষকে তো ফিরিয়ে দেওয়া যাবে না। 3, এই যে রায়টা এলো, এর উপর ভিত্তি করে মনে করা হচ্ছে এরপর যত ডিভোর্স কেস আসবে, যত সেটেলমেন্ট কেস আসবে, যত মেনটেনেন্স কেস আসবে, মানে যেটা পাতি বাংলায় বলে খোরপোশ দেওয়া, এই সমস্ত কেসের হিসেব এই যে 30,000 টাকার বেঞ্চমার্ক, এটার উপর ভিত্তি করে হবে। হ্যাঁ, এটা ভাববেন না যে আপনার বাড়িতে হয়তো টোটাল পরিবারের ইনকাম 1 লক্ষ টাকা, 30,000 টাকা এবার আপনার অ্যাকাউন্টে বাড়ির লোক দিতে বাধ্য। হ্যাঁ, পরিবারের মধ্যে ওরকম চুলচেরা 30,000 টাকার হিসেব করে নিয়ে হয়তো আমরা ভালো থাকতে পারি না, কিন্তু এটা অ্যাকচুয়ালি, এই রায়টা আইনগতভাবে যতটা না আজকের ভারতবর্ষে জরুরি, তার থেকে অনেক বেশি ঐতিহাসিক। এই জন্য কারণ সমাজের থট প্রসেস, সমাজের চিন্তা ভাবনা পরিবর্তনে এই রায়ের ডিরেক্ট এবং ইনডিরেক্ট প্রভাব থাকবেই থাকবে। আজকে আপনারা যারা কলকাতায় আছেন বা যারা মফস্বলে থাকেন বা গ্রামের দিকেও হয়তো যারা ভাগ্যবান, যারা হয়তো সেরকম ফ্যামিলিতে বিলং করেন যেখানে নারী পুরুষ ভেদাভেদ করা হয় না, খুব ভালো ব্যাপার। কিন্তু আমরা যে ভারতবর্ষে থাকি, সেই ভারতবর্ষে এখনো বেশিরভাগ জায়গায়, বেশিরভাগ পরিবারে আপনি এটা শুনতে পাবেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনার সময়, যে সারাদিন তো বাড়িতে বসে থাকো, কি আর বুঝবে, কিংবা বাইরে যে রোদে পুড়ে সারাদিন ট্রেনে বাসে এত কষ্ট করে উপার্জন করে আনতে হচ্ছে, ইনকাম তো করতে হয় না, কি আর বুঝবে, কিংবা আরে এসব আমরা আলোচনা করে নেবো, তোমরা ঘরে যাও তো, মেয়েরা মেয়েদের মতো থাকো। কখনো নিজের পরিবারে, এক্সটেন্ডেড ফ্যামিলিতে, সমাজে, পাড়ায়, আত্মীয় স্বজনের বাড়িতে শুনেছেন এরকম কোনো কথা? আমার ধারণা কোনো না কোনো সময় শুনেছেন। আর এই কথাগুলো আসে কেন? এই কথাগুলো আসে কারণ আমাদের সমাজ আমাদের মনের মধ্যে একটা জিনিসকে গেঁথে দিয়েছে, যে যে মানুষগুলো বাড়িতে থেকে সারাদিন গোটা বাড়িটা ম্যানেজ করে, অ্যাকচুয়ালি তারা খুব আনইম্পর্টেন্ট কাজ করে, তাদের কাজের অ্যাজ সাচ খুব একটা ভ্যালু নেই।
সুপ্রিম কোর্টের রায় এই চিন্তা, এই চেতনা, এই থট প্রসেসকে আঘাত করছে। সুপ্রিম কোর্টের রায় নতুন করে গোটা ভারতবাসীকে এটা ভাবতে শেখাচ্ছে, ভাবতে উদ্বুদ্ধ করছে যে বাড়িতে যারা সারাদিন সবকিছু ম্যানেজ করছে তাদের কাজের ভ্যালুয়েশন কমপক্ষে 30,000 টাকা। তারা বাড়িতে বসে খুব একটা আরাম আয়েশ করে খুব আনইম্পর্টেন্ট কাজ করছে এমনটা নয়। আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যদি আপনিও এটা ফিল করেন, যদি আপনিও যখন আজকে আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, কিছু একটা করছেন জীবনে, বিশেষ করে পুরুষদের বলছি, যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনার ছোট থেকে বড় হয়ে ওঠা, আপনার স্কুল জীবন, আপনার কলেজ জীবন বা আপনার চাকরি জীবনের হয়তো প্রথম দিকে বা এখনো আপনার মায়ের অনেকটা অবদান ছিল, তিনি হয়তো গৃহবধূ কিংবা তিনি ছোট কোনো চাকরি বা ব্যবসা যেটাই উনি করতেন সেটা সামলেও এত কিছু দায়িত্ব নিয়ে পালন করেছেন বলে আজকে আপনি এখানে আসতে পেরেছেন। বন্ধুরা, আমি কালকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার অন্নপূর্ণা ভান্ডারের এই মাসের টাকা ঢোকেনি, তাই আমি পৌরসভায় ফোন করেছিলাম, সেখান থেকে বলেছিল যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে। তাই আমি আমার এই বাপের বাড়ি নিউ বারাকপুরে এসে আমি অরূপদার দোকান থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেছিলাম। সেখানে অনলাইনে সমস্ত কিছু করার পর যখন সাবমিট করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে অলরেডি সাবমিটেড। তখন অরূপদা বলল যে তুমি এখনই পৌরসভায় গিয়ে যোগাযোগ করো, এই রকম দেখা যাচ্ছে কেন। তখন আমি পৌরসভায় যাই, সেখানে গিয়ে আমাকে বলে যে আমার বা বাবার আধার কার্ডটা দেখাতে বলে। তখন আমি আধার কার্ডটা দেখাই, তখন ওরা কম্পিউটার দেখে বলে যে আপনারটা দেখাচ্ছে অলরেডি সাবমিটেড। তাহলে আমি যখন জিজ্ঞেস করলাম যে তাহলে আমি কি করব, তখন ওরা আমাকে বলল কনফারেন্স রুমে যাও। কনফারেন্স রুমটাও 3 তলায়, 3 তলায় এই যেখানে যে অন্নপূর্ণা যোজনার কথা জিজ্ঞাসা করতে গেছিলাম সেটাও 3 তলায়। আর অন্নপূর্ণা ভান্ডারটা ওইখানেই 3 তলাতেই, সেখানে আমাকে পাঠালো। আমি সেখানে গেলাম, গিয়ে সেখানে দেখা গেল যে এই অন্নপূর্ণা যোজনার যারা টাকা পেয়েছে এই মাসে তাদের একটা লিস্ট এসেছে, প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা করে লিস্ট এসেছে। হ্যাঁ, সেই আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কোন ওয়ার্ডের বাসিন্দা। তখন আমি বললাম আমার ওয়ার্ডের নাম হলো 15 নম্বর। তখন ওরা 15 নম্বরের ওই তালিকার লিস্টটা বের করলো, বের করে তখন দেখলো যে আমার নাম সেখানে দেখা যাচ্ছে না। তখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে আমি কি করব, এখানে নাম দেখা যাচ্ছে না, আবার কম্পিউটারে দেখাচ্ছে অলরেডি সাবমিটেড, তাহলে আমি এখন কি করব। তখন তারা আমাকে বলল আবার যে ঘরে আমি প্রথমে জানতে গিয়েছিলাম সেই ঘরে আবার আমাকে পাঠালো। আবার সেখানে গেলাম, সেখানে জিজ্ঞেস করলাম যে তাহলে আমি কি করব। তখন আমাকে ওরা জানালো যে এখন আর কিছু করা যাবে না, এখন চুপ করে বসে থাকো। হ্যাঁ, যখন আর মাঝে মাঝে ব্যাংকে গিয়ে আপডেট করাও, বা তোমার যদি মেসেজ আসে আর কি মোবাইলে, তাহলে সেটাই চেক করো যে তোমার টাকাটা ঢুকেছে কি না। আমি বললাম যে আমার মেসেজ আসে না, কারণ কোনো কারণে হয়তো আমার মেসেজটা আসে না। তখন বললো তাহলে মাঝে মাঝে গিয়ে ব্যাংকে গিয়ে চেক করাও যে কেন মানে আপডেট হয়েছে কিনা, টাকাটা ঢুকেছে কিনা। এছাড়া আর আমার কিছু করার নেই, কারণ পৌরসভা থেকে বলল যে ওদের যেটুকু দায়িত্বে ছিল, আমি যেহেতু অফলাইনে ওনাদের কাছেই জমা দিয়ে এসেছিলাম, সেহেতু ওরা আমার কাজটা কিন্তু ওরা অলরেডি কিন্তু করেই ওরা কম্পিউটারেই কিন্তু ওরা করে দিয়েছে। হ্যাঁ, এখন ওদের হাতে আর কিছু নেই, বা আমরাও আর কম্পিউটারে অনলাইনে আর ফর্ম ফিল আপ করতে পারবো না। এখন চুপ করে বসে থাকা ছাড়া আর কোনোই লাভ নেই।
তখন আমি আর একটা কথা জানতে চাইলাম যে আমার গত মাসে যে 3,000 টাকা ঢুকলো আর ব্যাংক অ্যাকাউন্ট ওখানে দেখাচ্ছে অন্নপূর্ণা যোজনা, তখন তারা বললেন যে আসলে ওই টাকাটা তোমার অন্নপূর্ণা যোজনার টাকা নয়, ওই টাকাটা হলো লক্ষ্মী ভাণ্ডারের টাকা, যেই 2 মাসের টাকা আমার 1 মাসে পেন্ডিং ছিল, আর সেই টাকাটা আর কি আর গত মাসের টাকা, এই মিলে গত মাসে আমার 3,000 টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। অর্থাৎ আমি কিন্তু গত মাসে যে 3,000 টাকা পেয়েছি ওই 3,000 টাকা কিন্তু আসলে অন্নপূর্ণা যোজনার টাকা নয়, ওই টাকাটা আসলে আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা, 2 মাসের টাকা, এপ্রিল মাস এবং মে মাস, এই 2 মাসেরই টাকা আমি কিন্তু পেয়েছি। হ্যাঁ, না হ্যাঁ, ওই 2 মাসের টাকাই হয়তো আমি পেয়েছি। হ্যাঁ, 2 মাসের টাকা আমি পেয়ে গত মাসে পেয়েছি আর কি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আমার আসলেও ঢোকেনি। আমি সবাই অনেকে জিজ্ঞেস করছিল যখন যে তোর টাকা ঢুকেছে, আমি বলেছিলাম হ্যাঁ টাকা ঢুকেছে, কারণ লেখা ছিল অন্নপূর্ণা যোজনা। আসলে ওইটা এনারা যেহেতু নাম, এই সরকার যেহেতু নাম পাল্টে করেছে অন্নপূর্ণা যোজনা, তাই ওই লক্ষ্মী ভাণ্ডারের টাকাগুলো এখন অন্নপূর্ণা যোজনাতে ওরা ট্রান্সফার করেছে, সেই হিসেবেই আমাদের ওই টাকাটা অন্নপূর্ণা যোজনায় দেখাচ্ছে। এবার আমি বলবো আপনাদের উদ্দেশ্যে যে আপনাদের যদি গত মাসে এরকম অন্নপূর্ণা যোজনা লেখে 3,000 টাকা পাঠিয়ে থাকে এবং এই মাসে যদি আপনারা টাকা না পান, তাহলে আপনারা যে যার ওখানে যদি পৌরসভার অধীনে হন, পৌরসভায় বা গ্রাম পঞ্চায়েতের অধীনে যদি হয়, গ্রাম পঞ্চায়েতে গিয়ে একবার যোগাযোগ করুন। ওখানে কিন্তু অন্নপূর্ণা যোজনার লিস্ট এসে গেছে, কারণ আমি গিয়ে কিন্তু দেখেছি আমাদের পৌরসভা অর্থাৎ নিউ ব্যারাকপুর পৌরসভায় কিন্তু প্রত্যেক ওয়ার্ডের আলাদা আলাদা করে কিন্তু লিস্ট এসেছে। হ্যাঁ, সেই বুঝে আপনারাও আপনাদের যদি পৌরসভার অধীনে হন সেখানে গিয়ে আপনারা দেখুন যে আপনাদের নামটা আছে কি না। যদি এসে থাকে তাহলে তো ভালো, আর যদি না এসে থাকে তাহলে আপনাদের কি বলছে এই কথাটা কিন্তু আপনারা ওনাদের মুখ থেকেই শুনে নেবেন। আমাকে যেমন এই কথাটাই বলেছে যে তোমার আর অনলাইনেও কিছু করা যাবে না, করার নেই। হ্যাঁ, এবার তোমার বসে থাকা ছাড়া আর কিছু কাজ নেই, তাই আমার এই কথা বলেছে। এবার আপনাদের কি বলছে এই কথাটা আপনারা শুনুন। আর গত মাসে যারা টাকা পেয়েছেন 3,000 টাকা, এই মাসেও যারা টাকা পেয়েছেন 3,000 টাকা, তাহলে জানবেন যে আপনাদের অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আপনারা এই মাসে পেলেন, ঠিক আছে। আর যদি আপনাদের এই গত মাসেই শুধু 3,000 টাকা পান, এই মাসে পাননি, তার মানে জানবেন যে ওই টাকাটা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা নয়, ওই টাকাটা কিন্তু আসলে লক্ষ্মী ভাণ্ডারের 2 মাসের টাকা। এইটা কিন্তু আপনারা খোঁজ ভালো করে নেবেন। আর প্রত্যেককেই বলবো যে আপনারা পৌরসভায় বা গ্রাম পঞ্চায়েত যার যেখানে আপনারা বাসিন্দা, সেইখানে গিয়ে আপনারা অবশ্যই লিস্টটা দেখতে চাইবেন। যদি দেখতে না দিতে চায় তাহলেও জোর করে আপনারা দেখবেন যে আমরা লিস্ট এসে গেছে, আপনারা দেখান যে আমাদের নাম আছে কি না। এই কথাটা আমি, কারণ আমাদের পৌরসভা আমাদের দেখাচ্ছে, ঠিক আছে। এবার আপনাদের পৌরসভা দেখাচ্ছে কিনা আমি বলতে পারবো না। আমাদের পৌরসভা এরকম লিস্ট দেখিয়ে দিচ্ছে, কনফারেন্স রুমে গেলেই কিন্তু ওরা আমাদেরকে লিস্ট দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবং প্রত্যেকেই প্রচণ্ড ভালো ব্যবহারও করছে এবং অনেক সহযোগিতাও করছে। হ্যাঁ, তাই জন্য আমি বলবো আপনাদের ওখানে গিয়ে আপনারা খোঁজ নেবেন। যদি আপনাদের কি বলছে আমি বলতে পারবো না, আমাদের কথাই আমরা বলতে পারবো, তাই জন্য আমি এসে এই কথা তারপরে আমাকে এসে আবার এইটুকু করবার জন্য আমার কিন্তু আবার অনলাইনের ফিসটাও আমাকে দিতে হয়েছে, ঠিক আছে। আর এইভাবে অনেক টাকাই আমার ব্যয় হচ্ছে। একবার অফলাইন করছি, একবার অনলাইন করছি। হ্যাঁ, একবার এখানে ছুটছি, একবার ওখানে ছুটছি। সত্যি বলতে আমার খুবই অস্বস্তি লাগছে, আর ভালো লাগছে না এরকম করে। হ্যাঁ, বারবারই একই জিনিস নিয়ে কতবার আর যাওয়া যায় বলুন তো, কতবার যাব।
হ্যাঁ, কতবার যাব আমরা? আপনারা জানি না আপনাদের কি মত, আমার তো এই মত যে কতবার আমরা যাব একই জিনিস নিয়ে, সেই কবে থেকে একই জিনিস নিয়ে একই কাজ করে যাচ্ছি। কখনো ডিবিটি লিঙ্ক চেক করছি, কখনো ভেরিফিকেশান করছি অনলাইনে, কখনো অফলাইনে 12 পাতার ফর্ম জমা দিচ্ছি, কখনো আবার অনলাইনে জমা দিচ্ছি। তাও এত কিছু করার পর তারপরেও যদি টাকাটা না ঢোকে তাহলে আর কি করার আছে? আমাকে যেমন বলেই দিল বসে থাকুন, ঠিক আছে আমি এখন বসেই থাকবো, টাকাটা যবে দিবে, হ্যাঁ এখন সেটার উপরই নির্ভর করছে, দেবে কি দেবে না জানি না, বসে থাকতে বলেছে এখন বসে থাকবো। কিন্তু জিজ্ঞাসা করার আমার প্রয়োজন ছিল, কারণ কেন ঢুকলো না? গত মাসে ঢুকলো, তাহলে এ মাসে ঢুকলো না কেন? এটা আমার জানবার খুবই দরকার ছিল, সেই জন্য আমি এরকম জানলাম। আর আমাকে কালকে ফোন করেছিলাম যখন, তখন বলেও ছিল যে তুমি অনলাইনে আবার জমা দাও। তখন আমি অনলাইনে যেতে গিয়ে সাবমিট করাতে গিয়ে এরকম দেখালো যে আমার অলরেডি সাবমিট হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, তারপরে আমি আবার জিজ্ঞেস করলাম যে আমারটা কি রিজেক্টেড হয়ে গেছে না অ্যাপ্রুভ হয়েছে? তখন ওরা বললো এখনও সেই রকম পোর্টাল কিছু বেরোয়নি, দেখা যাচ্ছে না যে রিজেক্টেড হয়েছে না অ্যাপ্রুভড হয়েছে, এরকমও দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে আমরা এখন এইরকমভাবে জানি না কবে এই সমস্ত ঠিক হবে। তবে সরকারের কাছে আমাদের একটাই আশা রয়েছে যে নিশ্চয়ই আমাদের সবার টাকাই ঢুকে যাবে। এটাই আমাদের সরকারের কাছে সত্যি আমাদের মানে আশাবাদী, আমরা আশাবাদী নিশ্চয়ই আমাদের টাকা সবার ঢুকবে। কারণ আমরা তো ভোট দিয়েছি, হ্যাঁ, অর্থাৎ SIR এর নাম রয়েছে, বাদ যায়নি। হ্যাঁ, তারপরে আপনার আমার বয়সও 60 বছরের অধিক নয়। হ্যাঁ, তাহলে যেইগুলো আমার পাওয়ার মতো যেগুলো বলেছিল সব কিছুই আমার আছে, তাহলে আমি নিশ্চয়ই, আমি ট্যাক্স দিই না, হ্যাঁ, সরকারি চাকরিও করি না, সরকারি পেনশনও পাই না, আবার আমি ইনকাম ট্যাক্সও দিই না, তাহলে নিশ্চয়ই আমার টাকাটা ঢোকা উচিত। এবং এই রকম আপনাদেরও যাদের টাকাটা ঢোকা উচিত, নিশ্চয়ই তাদের টাকাটা ঢুকবে। আমিও আশাবাদী, আপনারাও আশাবাদী হবেন এবং এইরকমভাবে চেকটা আসলে করে নেবেন। চেক করার দরকার, যদি ওখান থেকে বলে দেয় যে আবার আপনাকে অনলাইনে করতে হবে, তখন আপনারা অনলাইনে করবেন, নাহলে আমার মতো কিন্তু টাকাটা আবার খরচা হয়ে যাবে। কারণ আমি জানতাম না, আমি যদি আগে পৌরসভায় গিয়ে যদি আমি আধার কার্ডটা দেখাতাম, তাহলে ওরা বলে দিত যে তোমার অলরেডি করা হয়ে সাবমিট হয়ে গেছে, তোমার আর করতে হবে না। আমি যেহেতু কালকে ফোন করেছিলাম, অবশ্য ওনারা তো আর বলতে পারেননি, অত কিছু সম্ভব না, হ্যাঁ, তাই আমাকে বলেছিল, ওনাদের কোনো দোষ নেই, আমারই দোষ যে আমি আগে আবার পৌরসভায় যদি যেতাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে আবার পৌরসভা যাওয়া উচিত। আমি ভেবেছি নিশ্চয়ই হয়নি, সাবমিট হয়নি, তাই জন্য সাবমিট করার জন্য আমি গেছিলাম। এই ব্যাপার। কিছু কিছু স্বার্থপর মহিলা আছে যারা নিজেরটা শুধু ভাবে, অন্যেরটা আর ভাবে না। আমি ভিডিও ছেড়েছি, ভিডিওতে বলেছি যে এই যে ভেরিফাই না করেই টাকা দেওয়া হয়ে গেছে, যাদের ছাদ পিটানো বাড়ি, যারা অঙ্গনারী কর্মী, যারা আশা কর্মী, যাদের বেতন বাড়ালো 5,000 টাকা, তাও তোদের শান্তি হলো না। অন্নপূর্ণা যোজনার যা ফর্ম ফিল আপ করে আবার টাকা পেয়েছে, তাহলে সেটা বন্ধ করা হোক, বাড়ি বাড়ি ভেরিফাই হোক, ফ্রেশে আবার অন্নপূর্ণা যোজনা শুরু করা হোক। তাদের ছ্যাক লেগে গেছে। অনেকেই কমেন্ট করে বলছে যে হ্যাঁ, সরকার কি তোমার বাবার টাকা দিচ্ছে নাকি? তোমার বাবার টাকা দিচ্ছে সরকার, কি তোমার বাবা এনা তেনা কথা বলছে। তাদেরকে আমি একটা কথা বলতে চাচ্ছি যে ও তোমার টাকা ঢুকেছে বলে তোমার মানে ছ্যাক লাগছে না? আর যে সাধারণ যারা গরিব দুঃখী, যারা খেতে পারে না, তারা যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি গো, তাদের চিন্তা হবে না? তাদের চিন্তা করবে না? নিজের চিন্তা নিয়ে বসে আছো, নিজের টাকা পেয়েছো, তার জন্য এখন বড় বড় করে ভাষণ দিচ্ছ যে আর যেন কেউ না পায়, আমরা পেয়ে গেছি, বাস আর কারো পাওয়ার দরকার নেই। তাই তো? এই ব্যাপার তো, এটা চলবে না, এটা আমরা হতে দিব না। যদি পায় সরকারি প্রকল্প, তো যেহেতু বলছে গরিব মা বোনেরা পাবে, যাদের ছাদ পিটানো বাড়ি আছে তারা পাবে না, তাহলে যাদের ছাদ আছে তারা পাবে কেন? তাহলে তোমাদের ছাদ আছে, তোমরা পেয়েছো, তাহলে আবার বড় বড় ভাষণ করছো না? তাহলে লজ্জা হওয়া উচিত যে ছাদ পিটানো বাড়ি থাকতেও কি করে ফর্মটা গিয়ে জমা করছি, অনলাইনে যে কাজটা করে এসেছি, অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছি, লজ্জা পাওয়া দরকার।
যারা গরিব দুঃখী, যারা ভিক্ষা করে খায়, দিন এনে দিন খায়, শাক বিক্রি করে খায়, তাদের টাকাটা দেওয়া উচিত। তারা দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে টাকার জন্য, তাহলে তাদের জন্য আমি বলবো না? তাদের জন্য বলবো না? যারা বিজেপি কর্মী, যারা এতদিন মার খেয়ে ঘুরলো, মার খেয়ে বেড়ালো, এখন তাদের জন্য তাদের কথা ভাববো না? তাদের কথা ভাববো না? তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, আর তোমরা পিছন থেকে এসে 2 দিনের ঝান্ডা ধরে বাস তোমরা বিজেপি কর্মী, তোমরাই আগে পাবা টাকা। ছাদ পিটানো বাড়ি থাকবে, টাকার অঢেল ব্যবসা তোমাদের, তারপরে তুমি টাকা পাবা। তারপরে উচিত কথা বলবো জন্য তুমি এখানে এসে আমাকে বলবে না এইসব কথা? একদম চলবে না এইসব কথা। বাড়ি বাড়ি ভেরিফাই হবে, বাড়ি বাড়ি, যাদের ছাদ পিটানো বাড়ি, যারা চাকরি করে, যারা দিদিমণি আছে, সব দিদিমণি, যে দিদিমণি হোক না কেন, যাদের 10,000 টাকা আছে বেতন, তারা আর কোনো অন্নপূর্ণা যোজনা পাবে না, পরিষ্কার কথা। যারা যারা ঘরের মা বোনেরা আছে, কোনো কর্ম করে না, ঘরে থাকে, স্বামী কি আনে সেইটার উপরে ভরসা করে থাকে, তাদেরকে দেওয়া হোক 3,000 টাকা। এটাই হলো আমার মেন বক্তব্য। আর একটা কথাই আমি বলতে চাচ্ছি সরকারের কাছে, আমার বিনীত নিবেদন, তো হচ্ছে কি করে আমরা আজকে আমারটা দেখালো, আজকে আমি গিয়ে চেক করলাম, আজকে আমারটা দেখলাম যে প্রসেসিংয়ে আছে। তো এখনো না রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে, দুটোর মধ্যে একটাও হয়নি, প্রসেসিংয়ে আছে। তো আমরা এখন সঠিক তথ্য কোথায় পাবো? কোথায় গেলে আমরা জানতে পারবো যে কিভাবে কি করতে হবে? সেটা যদি একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমাদের মুখ্যমন্ত্রী যদি জানায়, তাহলে আমরা অনেক উপকৃত হব। কারণ আমরা এই রোদের মধ্যে, কিরকম গরম পড়েছে, গরমের মধ্যে আমরা একবার ব্যাংকে যাচ্ছি, একবার অনলাইনের ক্যাফেতে যাচ্ছি, কোথায় না যাচ্ছি। আমার মতো আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানেই দেখছি প্রচন্ড ভিড়, মা বোনেরা ভিড় করে আছে। কপালে দুঃখ থাকলে বাসায় কোন শালা। ভাই সকালবেলা আমি একখান ভিডিও পোস্ট করছি, যে জায়গাটা আমি বলছি যে যারা যারা এই যে অন্যের অন্নপূর্ণার ভান্ডারের ফর্ম ফিল আপ করে দিছিলে আর বাই চান্স তাদের টাকা ঢোকে নাই, তাহলে তোমাদের বর্তমান কি অবস্থা? তোমরা কি ফালায় ফেলায় বেড়াচ্ছ পাড়ার কাকিমা জেঠিমাদের ভয়তে, না কি কেমন আসো কেমন? তো সেই ভিডিওর মধ্যে কয়েকজন এমন এমন কমেন্ট লেখছে, বাপ না প্রকাশ করে ভাবতেছি না। একজন লেখছে, আমার বর আমার ফর্ম ফিল আপ করে দিচ্ছে, আমার টাকা ঢোকে না, রাগে মনে হচ্ছে বরের গেটির শালা দৌড়ি কালাফানি যে জেল আছে ওই জায়গা ছাড়িয়ে রেখে আসি। আর একজন দাও কি লেখছে, একজন লেখছে, দাদা আমারও টাকা ঢোকে নাই, আমার মিনসে ফর্মটা ফিল আপ করছে, আমার মনে হচ্ছে হাতারা ডাইভোর্স দিয়ে, মানে 3,000 টাকার জন্য হাতারা ডাইভোর্স পর্যন্ত দিতে যাচ্ছে। দাদারা এই যে তোমাকে বৌগি আসল রূপ, এগে জন্য তোমরা রাত নাই দিন নাই কষ্ট করিয়ে টাকা ইনকাম করে তেল সিন্দুর কিনে দিচ্ছ, খাওয়াচ্ছ দাওয়াচ্ছ, আর এরা মনে মনে এই ভাবতেছে 3,000 টিয়ার জন্য। মিনিমাম 1 মাস এগে ধরে ঘুমায়ও না দাদা, গলা ছাপি মারি ফেলাই দেবে যে ফাটা তোর জন্য 3,000 টাকা ফালাম না। এরা বর্তমানে খুব ডেঞ্জারাসে চলে গেছে, এদের মানে এরা খুনখার হয়ে গেছে দাদা, এদের থেকে দূরে থাকো। আর এক দাদা আমারে ফোন করে বলতেছে, দাদা গো দাদা জীবনটা টানা টানা হয়ে গেল, এই অন্নপূর্ণা আমার জীবন শেষ করে ফেলছে। আমি বললাম কি হয়েছে দাদা, এত ভাঙিয়ে পড়তেছো কিল্লাই? বলতেছে, দাদা আমার পাশের বাড়ির এক সুন্দরী বৌদি এবং আমার নিজের বউর যে অন্নপূর্ণার ফর্ম আমি নিজের হাতে এক জায়গায় বসে ফিল আপ করলাম। পাশের বাড়ির বৌদির টাকা ঢোকছে, আমার বউ টাকা ঢোকে নাই দাদা। মানে কি সদনে ভরে গেছে লোকটা, বুঝতে পারতেছ? হ্যাঁ তার বউ নাকি তারে সারাদিন চরিত্রহীন বলে খুঁটা দিচ্ছে যে তোমার সঙ্গে ওই বৌদির লটর পটর রয়েছে, এই জন্য তুমি হ্যাঁ তার ফর্মটা ভালো করে ফিল আপ করছো আর আমারটা ভালো করে ফিল আপ করো নাই, যার জন্য আমার টাকা ঢোকে নাই। বলতেছে দাদা রান্না খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দিচ্ছে, রান্না করতেছে না, কথা বলতেছে না, রাত্রেবেলা আমার মুহির উপর পুঙা ঘুরাই দিয়ে ঘুমাই থাকে, আমার দিকে তাকায়ও না। মানে অন্নপূর্ণায় না পশ্চিমবঙ্গের যে দাম্পত্য জীবন আছে হেলাই দেশে। কিন্তু সকলের কাছে একটা অনুরোধ, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখবেন। টপিকটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। যে এই যোজনায় সরকার থেকে যে অনুদানটা দেওয়া হচ্ছে 3,000 টাকা, এটা সত্যি অনেক বড় অ্যামাউন্ট। এমন অনেক ফ্যামিলি আছে যাদের হয়তো এই 3,000 টাকায় মান্থলি সংসারটাও চলে যাবে, পার ডে 100 টাকা।
তো বিষয়টা হচ্ছে এরকম যে অনেকেই এখন এই মুহূর্তে স্ট্যাটাস চেক করে দেখা যাচ্ছে কি আন্ডার এনকোয়ারি রেখে দিয়েছে, আর 1 তারিখে তো অনেকেই পেয়ে গেছে। তো এনকোয়ারি হোক, এনকোয়ারি হওয়াটা ভালো জিনিস, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এনকোয়ারিটা হবে, এটা আমি মনে করি সকলের জন্য এনকোয়ারিটা হওয়াটাই দরকার। আমার মনে হয় গভর্নমেন্টকে আরেকটু লেট করা উচিত ছিল এটাতে, পুরো সত্য যাচাই করে এনকোয়ারি করে এটাকে চালু করা উচিত ছিল। দেখুন, মজার বিষয় হচ্ছে সত্য আর মিথ্যা। আপনি প্রথমেই বলেছিলেন যে সকলের সত্য জিনিসটা ফর্মে দেওয়া উচিত, তারপর আমরা যাচাইটা করে আমরা এটা চালু করব। কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছে এরকম, আপনি ওখানে লিখেছেন যে 3 কামরা বিশিষ্ট পাকা বাড়ি আছে কি নেই। তো অবশ্যই আমি সত্যি কথাটাই লিখেছি যে হ্যাঁ আমার আছে 3 কামরা বিশিষ্ট পাকা বাড়ি, কিন্তু আমার বন্ধুরও আছে 3 কামরা বিশিষ্ট পাকা বাড়ি। ও কিন্তু ওটাকে না লিখে দিয়েছে, অর্থাৎ মিথ্যা লিখেছে। আমি সত্যটা বললাম, তাই আমি পেলাম না, আমি আন্ডার এনকোয়ারি। ও কিন্তু মিথ্যাটা বলল, কিন্তু ও পেয়ে গেল। মজার বিষয়টা হচ্ছে আপনি বলেছেন কি আপনার যদি জমি থাকে আপনি ওখানে বলবেন কি হ্যাঁ আপনার জমি আছে, জমির তথ্য দেবেন। আমি সত্য লিখেছি, হ্যাঁ আমার জমি আছে, কিন্তু আমার বন্ধুরও জমি আছে, কিন্তু ও মিথ্যা লিখেছে যার নেই। আমি সত্যর জন্য আমি পাইনি, ও মিথ্যা বলেছে তাই ও পেয়ে গেছে। আপনি বলেছেন যে আপনার সন্তানরা সরকারি স্কুলে পড়ে না প্রাইভেট স্কুলে পড়ে। আমি সত্যটা লিখেছি, আমার সন্তানরা প্রাইভেট স্কুলে পড়ে। আমি সত্য লিখেছি, আমি কিন্তু পাইনি টাকা, কিন্তু আমার বন্ধু ওর সন্তানও কিন্তু প্রাইভেট স্কুলে পড়ে, বাট ও মিথ্যা লিখেছে, কিন্তু ও পেয়ে গেছে। মজার বিষয়টা এখানেই দেখুন, আজকে যদি আপনি এনকোয়ারি করব মনে করেন যারা পায়নি টাকা তাদেরও এনকোয়ারি করা উচিত যারা অলরেডি টাকা পেয়ে গেছে। হয়তো করবেন, বাট আমি গভর্নমেন্টের কাছে আবার অনুরোধ রাখবো যে করতে হবে এটা, কারণ তবেই আপনারা সঠিকটা জানতে পারবেন যে যারা সত্যি পেয়ে গেছে 1 তারিখে তারা সত্যি পাওয়ার যোগ্য কিনা, আর যারা এখন অবধি পায়নি, যাদেরকে আপনি যাচাই করবেন বলছেন, তারা পাওয়ার যোগ্য কিনা। আর দেখুন, বিষয়টা যদি 3 কামরা বিশিষ্ট হয় পাকা বাড়ি, তাহলে দেখুন এমন সাধারণ পরিবার লক্ষ লক্ষ আছে যারা গভর্নমেন্টের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি, সেই বাড়ি পেয়েছে। সেই বাড়িতে কিন্তু যে টাকা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছিল তাতে কিন্তু 2টো পাকা রুম আরামসে হয়ে যায়। এরপর অনেক সাধারণ মানুষ আছে যারা লোন করে এবং তাদের একটু একটু পয়সা জমিয়ে তারা কিন্তু আরো 1-2টো পাকা বাড়ি কিন্তু করেছে, যাতে তারা তাদের পরিবারকে আর একটু ভালো করে রাখতে পারে, তাদের বাড়িতে আত্মীয় স্বজন এলে তারা যাতে একটু ভালো করে রাখতে পারে। সুতরাং গভর্নমেন্টের দেওয়া প্লাস নিজের কিছু উপার্জনের টাকা কিংবা লোনের টাকা দিয়ে তারা কিন্তু পাকা বাড়ি 3টের বেশি করে দিয়েছে। কিন্তু আপনাকে যাচাই করে দেখতে হবে তাদের ফ্যামিলির লোক কি করে। তারা একটা ছোট্ট প্রাইভেট কোম্পানিতে হয়তো 7,000-8,000 টাকায় জব করে, তাদের ফ্যামিলিকে আপনি বঞ্চিত করতে পারেন না স্যার। দেখুন, আপনার কাছে আমি একটাই আর্জি রাখবো যে সঠিক তদন্ত হোক, সঠিক যাচাই হোক, যারা পাওয়ার তারা নিশ্চয়ই পাক। দেখুন, অ্যামাউন্টটা অনেক বড়, 3,000 টাকা। এক্ষেত্রে গভর্নমেন্টের হয়তো কোথাও অসুবিধা হতেও পারে, মেবি, আমার জানা নেই। কিন্তু আমি মনে করি দেখুন, এই জায়গায় অন্নপূর্ণা ভান্ডারটা যদি অনেক চাপের ব্যাপার থাকে, আপনি বাড়িয়ে দেন না, আপনি বাড়িয়ে দেন বয়স্ক ভাতা। যেসব বয়স্ক মানুষরা তাদের শেষ জীবনটুকু তাদের সন্তানের কাছে যাতে হাত পাততে না হয়, তাদের ওষুধের টাকা যাতে গভর্নমেন্টের ওই ভাতা থেকে হয়ে যায়, বাড়িয়ে দেন সেই সমস্ত মহিলাদের যারা বিধবা মহিলা, তাদের হাজবেন্ড নেই, তাদের সংসার চালানোর জন্য এর বাড়ি তার বাড়ি কাজ খুঁজে বেড়াতে হচ্ছে, বাড়িয়ে দেন না। আমার মনে হয় না কোনো মানুষের দুঃখ হবার কথা এখানটাতে। কিন্তু যেটাই করবেন সঠিক তদন্ত, সঠিক যাচাই করে করুন স্যার। আপনাদের গভর্নমেন্টের কাছে অনেক প্রত্যাশা, অনেক আশা রয়েছে যে বিগত গভর্নমেন্ট যারা ছিল তারা তো অনেক দুর্নীতি করে গেছে, অনেক কিছু করে গেছে, মানুষের কোনো কথা শুনতো না। কিন্তু আমি মনে করি এই গভর্নমেন্ট মানুষের কথা শুনবে, মানুষের সমস্ত কিছু কথা শুনে তাদের যোগ্য প্রমাণিত করে
অযোগ্য প্রমাণিত করে তাদের সঠিক জিনিসটা সকলের কাছে পৌঁছে দেবেন। তাই আমি সরকারের কাছে অনুরোধ রাখবো, অবশ্যই তাদেরও যাচাই করুন, যারা অলরেডি 1 তারিখে টাকা পেয়ে গেছে, যারা তার আগে টাকা পেয়ে গেছে, তাদেরও যাচাই হোক, তাদেরও তদন্ত হোক, তবেই আসল জিনিসটা বেরিয়ে আসবে। আর বিশেষ করে 3 কামরা বিশিষ্ট যে প্রবলেমটা বলছেন, এটা যদি সত্যি হয় তাহলে তো আমি মনে করি যারা 1 তারিখে পেয়েছে তাদের 99% পাকা বাড়ি আছে। 3 কামরার বিশিষ্ট পাকা বাড়ি, 3 কামরার বেশি পাকা বাড়ি আছে। তাই এটাকে আমার মনে হয় মোদ্দা করা উচিত নয়। মোদ্দা করা উচিত সেটাই যেটা তার ফ্যামিলি রোজগার কত, তার ফ্যামিলি যার ওয়াইফ অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে তার হাজবেন্ড কি করে, এগুলো যাচাই করুন, যাচাই করে তারপর আপনি দেন। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।